প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে। আশা করি আজকের ক্লাসের পর তোমাদের কাছে সাম্যাবস্থা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা কার বৈশিষ্ট্য? রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে উভমুখী বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য। তোমাদের একটি মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে 50% বিক্রিয়ক উৎপাদে রূপান্তর হওয়ার পর রাসায়নিক সাম্যাবস্থায় উন্নীত হয়। ধরে নাও এ থেকে বি একটি উভমুখী বিক্রিয়া, যেখানে এ থেকে বি হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, বি থেকে এ হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তোমরা মনে করো 50% অর্থাৎ অর্ধেক পরিমাণ এ যখন বিতে রূপান্তরিত হয়, তখন এ আর বি এর ভিতরে একটি সাম্যাবস্থা তৈরি হয়। কিন্তু আসলে বিষয়টি ভুল। সাম্যাবস্থা মূলত নির্ভর করে তিনটি বিষয়ের উপর। সেটি হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজনের পরিমাণ, আর হচ্ছে সাম্য ধ্রুবক। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে শিখব। আপাতত একটি গল্পের মাধ্যমে সাম্যাবস্থা জিনিসটা ক্লিয়ার হয়ে নেওয়া যাক। মনে করো এটি একটি দেয়াল, দেয়ালের এই পাশে তুমি আছো, অপর পাশে তোমার বন্ধু আছে। তোমার কাছে 100টি আপেল আছে। শুরুতে তোমার বন্ধুর কাছে কোনো আপেল নেই। এখন তুমি কি করতেছো? তুমি তোমার বন্ধু থেকে দেয়ালের উপর থেকে প্রতি সেকেন্ডে দুইটি করে আপেল ছুঁড়ে মারতেছো। এভাবে তুমি মারতেই থাকলা। তাহলে কি হবে? প্রতি সেকেন্ডে তোমার বন্ধুর কাছে দুইটি করে আপেল জমা হচ্ছে। প্রতি সেকেন্ডে দুইটি করে আপেল জমা হচ্ছে। আর তোমার কাছ থেকে প্রতি সেকেন্ডে দুইটি করে আপেল কমতেছে। কারণ তুমি প্রতি সেকেন্ডে দুইটি করে আপেল তোমার বন্ধুকে ছুঁড়ে মারতেছো। তাহলে 30 সেকেন্ড পর কি দেখা যাবে? তোমার কাছে 40টা আপেল থাকবে। কারণ তুমি প্রতি সেকেন্ডে দুইটি করে আপেল ছুঁড়ে মারতেছো। 30 সেকেন্ডে তুমি 60টা আপেল তুমি তোমার বন্ধুর কাছে ছুঁড়ে মারবা। 30 সেকেন্ড পর তোমার বন্ধুর কাছে আপেলের সংখ্যা হবে 60, তোমার কাছে হবে 40। এরপর তুমি তোমার বন্ধু থেকে 30 সেকেন্ড ধরে আপেল ছুঁড়ে মারার পর তোমার বন্ধু সিদ্ধান্ত নিল তুমি যে কয়টা আপেল তোমার বন্ধু দিকে ছুঁড়ে মারবা, তোমার বন্ধু একই সাথে সেই কয়টা আপেল তোমার দিকে ছুঁড়ে মারবে। এখন তুমি দুইটা আপেল ছুঁড়ে মারলা, একই সাথে তোমার বন্ধু তোমার দিকে দুইটা আপেল ছুঁড়ে মারা শুরু করলো। তাহলে কি হবে? একটু চিন্তা করো। তোমার আপেল সংখ্যা এখন আছে 40, তোমার বন্ধুর কাছে আছে 60। 30 সেকেন্ড পর 31তম সেকেন্ডে কি হবে দেখো। 31তম সেকেন্ডে তুমি যখনই দুইটা আপেল ছুঁড়ে মারবা, তোমার কাছে আপেল সংখ্যা হবে কয়টা? 38। তোমার বন্ধুর কাছে হবে কয়টা? 62টা। একই সাথে তোমার বন্ধু কি করবে? দুইটা আপেল তোমার কাছে তোমার দিকে ছুঁড়ে মারবে। তাহলে তোমার বন্ধুর কাছে আপেল সংখ্যা হবে কয়টা? দুইটা কমবে। তোমার কাছে আপেল সংখ্যা হবে কয়টা? দুইটা বাড়বে। তার মানে 31তম সেকেন্ডেও তোমার কাছে আপেল সংখ্যা থাকবে 40, তোমার বন্ধুর কাছে 60। 32তম সেকেন্ডে কি হবে? ওই একই। 33তম সেকেন্ডেও তোমার কাছে আপেল সংখ্যা 40ই থাকবে, তোমার বন্ধুর কাছে থাকবে 60টা। তারপরে 34তম সেকেন্ডে তোমার বন্ধুর কাছে থাকবে 60টা, তোমার কাছে থাকবে 40টা। তার মানে 30 সেকেন্ড পর তোমার কাছে এবং তোমার বন্ধুর কাছে আপেলের সংখ্যা বাড়বেও না, কমবেও না। কিন্তু তোমরা ঠিকই একজন আরেকজনের দিকে দুইটি করে আপেল ছুঁড়ে মারতেছো। তোমরা তোমাদের কাজ ঠিকই করতেছো, কিন্তু তোমাদের কাছে আপেলের পরিমাণ বাড়তেছো না, কমতেছো না। তার মানে শুরু থেকে 30 সেকেন্ড পর্যন্ত তোমরা যে কোনো একজন আরেকজনের দিকে আপেল ছুঁড়ে মারতেছিল, কিন্তু 30 সেকেন্ড পর কি দেখা গেল? দুজনের দিকে আপেল ছুঁড়ে মারতেছো, কিন্তু কারো আপেলের সংখ্যা বাড়তেছো না, কমতেছো না। কিন্তু তোমরা তোমাদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছ। এখন এই জিনিসটা একটু মাথায় রাখো। আচ্ছা, এখন উভমুখী বিক্রিয়ার একটি উদাহরণ দেখা যাক। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এরা উভমুখী বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং নাইট্রোজেন টেট্রাঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয় এবং অবশিষ্ট ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এবং উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড সাম্যাবস্থা অর্জন করে এবং সাম্যাবস্থা মেনটেন করে। তাহলে ধরে নেই একদম শুরুতে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আমি 10 মোল নিলাম। তাহলে পাত্রে একদম শুরুতে যদি আমি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড দেই, তাহলে ইনিশিয়ালি এটা তো নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হবে না। তুমি যেমন প্রথম দিকে আপেল ছুঁড়ে মারতেছিল, তোমার বন্ধু কিন্তু চুপ ছিল, তোমার বন্ধু কিছুই করতেছিল না। কিন্তু 30 সেকেন্ড পর দেখা গেল তুমি আর তোমার বন্ধু একই সাথে একজন আরেকজনের দিকে আপেল ছুঁড়ে মারতেছিলাম একই হারে। ঠিক আছে, একই হারে। এখানেও একই। প্রথম দিকে কিছু পরিমাণ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হবে, কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তখনও চলবে না। শুরুতে প্রতিটি উভমুখী বিক্রিয়া একদম শুরুতে ফরওয়ার্ড রিঅ্যাকশন মেনটেন করে, মানে একমুখী থাকে। একটু পরে যখন কিছু পরিমাণ উৎপন্ন হয়, তখন অবশিষ্ট বিক্রিয়ক এবং উৎপন্ন উৎপাদ মিলে সাম্যাবস্থা বিরাজ করে এবং সাম্যাবস্থা মেনটেন করে, তখন সেটিকে সাম্যাবস্থা বলে। তাহলে আমরা একটু উদাহরণের সাথে জিনিসটা দেখি। শুরুতে আমরা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড দিলাম 10 মোল, নাইট্রোজেন ডাইঅক্সাইড তখন 0 মোল পাত্রে। তারপর 6 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যখন নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হবে, তখন নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি 2 মোল, তাহলে 6 মোল থেকে তৈরি হবে 12 মোল। তাহলে এখানে অবশিষ্ট ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড কত? 4 মোল, আর এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড কত? 12 মোল। ধরে নেই এই 4 মোল আর 12 মোল এই দুইটা পরিমাণ মানে 4 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আর 12 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলে সাম্যাবস্থায় বিরাজ করবে। সাম্যাবস্থা বিরাজ করে মূলত তিনটি বিষয়ের উপর। এটা আমরা একদম শুরুতে বলছিলাম যে বিয়োজন মাত্রা, বিয়োজনের পরিমাণ, বিয়োজন ধ্রুবক, কেপিকেসি। আমরা ধরে নেই ওই তিনটি বিষয় মেনেই এই বিক্রিয়াটা এই মানগুলো মেনটেন করে সাম্যাবস্থায় বিরাজ করতেছে। এখন সাম্যাবস্থায় পৌঁছানোর পর ধরে নেই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড 1 মোল পার মিনিটে বিয়োজিত হইতেছে। তার মানে প্রতি মিনিটে 1 মোল করে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হইতেছে। তাহলে 1 মিনিট পর আমরা যদি দেখি, 1 মিনিট পর আমরা যদি দেখি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থাকবে কতটুকু? সাম্যাবস্থায় পৌঁছানোর 1 মিনিট পর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থাকবে 4 - 1 মানে 3 মোল। আর এইটা হবে কত? যেহেতু এটার 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হবে, তাহলে এইটা 12 + 2 14 মোল। কিন্তু যেহেতু এইটা অলরেডি সাম্যাবস্থায় উৎপন্ন হয়ে আছে, মানে সাম্যাবস্থায় পৌঁছে গেছে, তাহলে সমমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে এবং তোমার বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ কখনো কমবে না। তার মানে যখনই 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হলো, সাথে সাথে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডে রূপান্তরিত হবে। তাহলে এইটা যখনই 2 মোল বৃদ্ধি পাইলো, কিন্তু ওই বৃদ্ধি পাওয়াটা সাথে সাথে এবার কমে যাবে, কারণ সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ কখনো কমবে না। এখানে যেমন আপেলের পরিমাণ 30 সেকেন্ড পর আপেলের পরিমাণ কখনো কমতেছে না। তোমার কাছে 40টা, তোমার বন্ধুর কাছে 60টা, এই পরিমাণটা কখনো কমবে না। কিন্তু তুমি 2টা করে আপেল প্রতি সেকেন্ডে ঠিক মারতেছো, তোমার বন্ধু 2টা করে আপেল প্রতি সেকেন্ডে ঠিকই তোমার থেকে সরে মারতেছে। এখানেও ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রতিনিয়ত তৈরি হতেছে, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে প্রতিনিয়ত ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড তৈরি হতেছে। তার মানে এইটা যখনই 1 মোল বিয়োজিত হবে, 1 মোল বিয়োজিত হয়ে 2 মোল তৈরি করবে, সাথে সাথে এইটা 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলে আবার ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড পরিণত হবে। তাহলে 1 মিনিট পর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের পরিমাণ থাকবে 4 মোল, নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ 12 মোল। 2 মিনিট পর এটা 4 মোল, এটা 12 মোল। 3 মিনিট পর এটা 4 মোল, এটা 12 মোল। তার মানে এইটা যে হারে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হবে, ঠিক একই হারে নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডে রূপান্তরিত হবে। তার মানে সম্মুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকবে এবং একই সাথে চলতে থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে। আর বিক্রিয়কের পরিমাণ, অবশিষ্ট বিক্রিয়কের পরিমাণ কত? 4 মোল, আর উৎপাদের পরিমাণ 12 মোল। সাম্যাবস্থায় আসার পর কখনো বাড়বেও না, কমবেও না, কিন্তু বিক্রিয়া কিন্তু চলতেছে, বিক্রিয়া কিন্তু থেমে নেই, বিক্রিয়া অলওয়েজ চলতেছে। এখন উপরের ঘটনার সাথে বিক্রিয়ার একটু তুলনা দেওয়া যাক। উপরের ঘটনার এই যে 2 অ্যাপেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2টি করে অ্যাপেল তুমি তোমার বন্ধুর দিকে ছুঁড়ে মারতেছো, এইটাকে আমরা ধরি সম্মুখী বিক্রিয়ার হার, বা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড যে তৈরি হইতেছে সাম্যাবস্থায় উত্তীর্ণ হওয়ার পর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হইতেছে সেই বিক্রিয়ার হার, এটাকে ধরলাম এই আপেলের হারের সাথে তুলনা করলাম। আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড তৈরি হইতেছে সেটাকে ধরলাম তোমার বন্ধু যে হারে আপেল মারতেছে সেটার সাথে তুলনা করলাম। আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের সাম্যাবস্থায় মোট সংখ্যা কত? 4, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাম্যাবস্থায় মোট সংখ্যা কত? 12। তাহলে সাম্যাবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোট সংখ্যাকে এই 40টা অ্যাপেল এর সাথে তুলনা করলাম। সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোট সংখ্যা 12 মোল, এটাকে 60টা আপেল এর সাথে তুলনা করলাম। তাহলে এখন দুটো জিনিস একটু মিলাও। যখন তোমরা সাম্যাবস্থায় পৌঁছেছিলা, ঠিক আছে, এখানে তো সাম্যাবস্থা কিছু নাই, মানে বিক্রিয়ার সাথে তুলনার জন্য বললাম, তোমরা যখন সাম্যাবস্থায় পৌঁছেছিলা তোমার আপেলের সংখ্যা 40, ওর আপেলের সংখ্যা 60, এটা কিন্তু কখনো কমে নাই। কিন্তু তোমার যে আপেল ছুঁড়ে মারার রেট বা কত? প্রতি সেকেন্ডে 2টা, আর এখানে তোমার বন্ধুর আপেল ছুঁড়ে মারার রেট এটা প্রতি সেকেন্ডে 2টা। এখন রেট একই হওয়ার কারণে তোমার আপেলের পরিমাণ, তোমার বন্ধুর আপেলের পরিমাণ কখনো কমতেছে না, বাড়তেছে না। এখানেও ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, মানে সম্মুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হওয়ার কারণে বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ কখনো কমবে না, কমতেছে না, কিন্তু বিক্রিয়া কিন্তু ঠিকই চলতেছে। একই সাথে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হচ্ছে, আবার একই সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডে কনভার্ট হচ্ছে, মানে সম্মুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে চলতেছে, কিন্তু তোমার পরিমাণ একদম একই আছে, পরিমাণ কখনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এই দুইটি উদাহরণের সাহায্যে, একটি উদাহরণ এবং একটি বিক্রিয়া, এর সাহায্যে আমরা সাম্যাবস্থা সম্পর্কে কি কি বৈশিষ্ট্য জানতে পারি। সাম্যাবস্থায় বিক্রিয়া অনন্তকাল ধরে চলতে থাকবে এবং সাম্যাবস্থায় সম্মুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, এবং সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ আনচেঞ্জড, মানে এটা কখনো চেঞ্জ হবে না।
সাম্যাবস্থায় যখন একবার পৌঁছায় যাবে তখন বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ কখনো চেঞ্জ হবে না। আর কি বললাম, বিক্রিয়া অনন্তকালে চলতে থাকবে। ওই যে চলতেছে চলতেছে চলতেছে, একবার সমমুখী রিয়াকশন, আবার সাথে সাথে পশ্চাৎমুখী রিয়াকশন, সমমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া। যতটুকু বেসিস হয়ে ডাইরেক্ট নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হবে, ঠিক ততটুকু নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডে কনভার্ট হয়ে পরিমাণটাকে পোষায় দেবে। সো বিক্রিয়কও কমবে না, উৎপাদক কমবে না। এখানে যেমন তোমার আপেলের সংখ্যা কমতেছে না, তোমার বন্ধুর আপেলের সংখ্যা কমতেছে না, কিন্তু তোমরা কিন্তু ঠিকই আপেল ছুটতেছো। তোমাদের এই যে আপেল ছড়াছড়ি, এটা কিন্তু কখনো থামবে না, এখানেও বিক্রিয়া কখনো থামবে না। আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমার আর তোমার বন্ধুর ভিতরে যে সাম্যাবস্থা 40 আর 60 এই দুইটা মানের ভিত্তিতে হইল, এটা কিন্তু 30 এবং 70 এই দুইটা মানের ভিত্তিতে হইতে পারে, আবার 20 এবং 80 এই দুইটা মানের ভিত্তিতে হইতে পারে। এমন হইতে পারে যে তুমি তোমার বন্ধুর দিকে 80টা আপেল ছুঁড়ে মারছো, তারপর তোমার বন্ধু রিয়েক্ট করা শুরু করলো, তোমার দিকে আপেল ফেরত মারা শুরু করলো, তাহলে তোমার তখন সাম্যাবস্থাটা হবে কত কত, তোমার কাছে থাকবে 20টা আপেল, তোমার বন্ধুর কাছে থাকবে 80টা আপেল। একইভাবে এই বিক্রিয়ার ক্ষেত্রে বা অন্য যে কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার সাম্যাবস্থার মান কত হবে, মানে বিক্রিয়কের পরিমাণ কতটুকু বিক্রিয়ক বিয়োজিত হওয়ার পর সাম্যাবস্থা অর্জিত হবে, বা কতটুকু উৎপন্ন হওয়ার পর সাম্যাবস্থা অর্জিত হবে, সেটা নির্ভর করবে এই তিনটি রাশির উপর। ঠিক আছে, এই তিনটি রাশি আমরা পরবর্তীতে ভালোভাবে শিখবো। তাহলে সাম্যাবস্থা ব্যাপারগুলো আজকে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমরা লাস-পাতিলের নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব নিয়ে আমরা আলোচনা করবো, এবং লাস-পাতিলের নীতি প্রয়োগ করে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায় সেই ব্যাপারগুলো আমরা ভালোভাবে দেখব। আজকের ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য